পড়াশোনা করছি বাংলাদেশ স্কুলের উপর কাপ্তাই 11th শ্রেণী সায়েন্স এ। আমি এই বছর থেকে পড়ানো শুরু করলাম। আজকে আমার প্রথম অনলাইন ক্লাস। তোমাদের যদি ক্লাস ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করবে, আর যদি ভুলও থাকে তোমরা আমার ভুলগুলো কমেন্টে জানাও। আমার আজকে আমি যেহেতু পড়াবো সেটা বুদ্ধিবিদ্যা ক্লাস করবো। আমি যতটুকু পারি তোমাদের যে যার যতটুকু বেসিক দরকার সবগুলো আমি ক্লিয়ার করার চেষ্টা করতে ইনশাআল্লাহ। তোমরা আমার পাশে থাকবে। তো চলো শুরু করি আজকে এই ফিজিক্সে প্রথম চ্যাপ্টার বুদ্ধিবিদ্যা। তবে কি হলো কি প্রাথমিক প্রশ্ন হলো যে আমরা এই অধ্যায়টা পুরো দিক থেকে পড়াচ্ছি না, কারণ আমাদের যে পুরো পাঠগুলো আছে এগুলো কিন্তু আমরা বিগত নবম প্রথম শ্রেণীতে জেনে এসেছি যে প্রশ্ন কাঠামো কি, গতি কি, গতিবিধি টাইপ কি, বেগ, বল, ত্বরণ এসব আমরা পেয়েছি। আর প্রশ্ন হলো যে আজকে আমরা এই টপিকটা নিয়ে পড়াচ্ছি, এই টপিকটা কিন্তু পুরো বইয়ের পুরো অধ্যায়টা 70% কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে এই টপিক। তাই আমরা আগে এই টপিক দিয়ে আজকে অধ্যায়টা শুরু করব। তো চলো শুরু করি আজকে লেখাপড়া। একটা প্যাটার্ন যেটার নামটা আমরা সবাই জানি, তামিল ক্রিকেট ম্যাচ খেলছে, ঠিক আছে? ক্রিকেট ম্যাচে তিনটা দেশে দাঁড়িয়ে আছে, বলার বল নিতে করলো এবং তামিল বলের হাতে ব্যাট ছিল, কি করলো? ছক্কা হাঁকালো। ছক্কা হাঁকালেও কি হবে? রাস্তা দিয়ে কি হলো? ফিল্ডারের কাছে গিয়ে বলটা ক্যাচ আউট হয়ে গেল। আর এটা কি দুর্ভাগ্য দিয়েছে আউট হয়ে গেল। আমরা এখন দেখো তামিল ইকবাল যখন ব্যাটিং করলো, এই যে ক্রিকেট বলটা এটা উড়ে নিয়ে বাউন্ডারির বাইরে যাওয়ার কথা ছিল, সেটা ক্যাচ আউট হয়ে গেছে। এখন এই যে বলের গতিটা আমরা দেখতে পাচ্ছি, শেপ দেখাচ্ছি না, এটা এইভাবে শুরু করে এইভাবে এইটাকে শেষ হয়ে গেছে, এটা এ পয়েন্ট। আর যেখানে ক্যাচ আউট হচ্ছে সেটা হলো বি পয়েন্ট, তাহলে এ পয়েন্ট। এখন এই বলের গতিটা এ থেকে শুরু করে একটা নির্দিষ্ট শেপে নিয়ে বি বিন্দুতে পড়ে গেছে। তাহলে আমরা যে শেপটা পাচ্ছি এই শেপটাকে বলা হয় পরাবৃত্ত বা প্যারাবোলা। এই শেপটাকে আমরা বলবো কি? পরাবৃত্ত বা প্যারাবোলা। আমরা জানি স্থানাঙ্ক জ্যামিতি অনুসারে বিভিন্ন রকম শেপ আমরা নিতে পারি। এবং এখানে যদি আমি একটা বিন্দু নাম দিই x1 y1 a বিন্দু আর a বিন্দু, আরেকটা অবস্থা একটা বিন্দু নিলাম যে x y, এই দুটো বিন্দু আমরা যোগ করে দিলাম। যোগ করে দেওয়ার পর আমি কি পেলাম? রেখা পেলাম। আবার আমি যদি এখানে আরেকটা বিন্দু নিই যে x3 y3, এখানে আরেকটা বিন্দু পেলাম। এই বিন্দুটা আমি কি করবো? এই রেখার সাথে যোগ করে দিতে। এখন আমরা কি পেলাম? ত্রিভুজ পেলাম। একইভাবে আমরা যদি আরেকটা বিন্দু নিই ঠিক x3 y3 বিন্দু অপোজিটে, তাহলে এই বিন্দু আমরা যোগ করে দিই, আমরা কি পেলাম? চতুর্ভুজ পেলাম। আবার এখানে দেখি আমরা কয়েকটা বিন্দু আমরা একসাথে দিলাম, অসংখ্য বিন্দু দিলাম, তাহলে আমরা কি পাচ্ছি? পুরো সবগুলো মিলে একটা বৃত্ত পেলাম। এখন এই বৃত্ত যদি আমি কোণ থেকে কেটে দিই, তাহলে আমরা কি পেলাম? অর্ধবৃত্ত পেলাম। ঠিক অর্ধবৃত্তের মতো অনেকটা সমান শেপে পরাবৃত্ত পাওয়া যায়। একটু জোরে কথা বলো। পরাবৃত্ত যদি আমরা বলতে চাই তাহলে এই যে আমরা কোনো টপিক আছে, উপবৃত্ত, অধিবৃত্ত, পরাবৃত্ত, তাহলে বৃত্ত যখন ব্যাসার্ধের যে বেশি হয় তখন এটাকে আমরা বলি উপবৃত্ত। অধিবৃত্ত তার চেয়ে কমটা আমরা এটাকে বলি উপবৃত্ত। এখন প্যারাবোলা হলো y square is equal to 4ax কিংবা x square is equal to 4ay সমীকরণ দ্বারা
হয়তো একটা শেপ যেটা কোনো কিছুর গতি নির্ণয়ে আমাদের সহায়তা করে। তাহলে এগুলো আমাদের প্যারাবোলা, এটা আমাদের লাগবে না, আমরা মেনলি করবো কি ফিজিক্সের কম্পিউটার। এটা আমাদের উচ্চতর তথ্যগুলিতে আমরা যখন কোনো কথাটা করবো উচ্চতরগুলি দ্বিতীয় করতে তখন আমরা এটা সম্পর্কে জানতে পারবো। যা হোক আজকে আমরা আপনাদের শুরু করি। তাহলে আমি একবার ব্যাটিং করবো, ব্যাটিং করার পর এই বলটা গিয়ে বাউন্ডারির বাইরে দিতে পারবো না, ক্যাচ আপ হয়ে গেল। তো তাহলে বলটার গতি এই করে গিয়ে এই করে ক্যাচ আপ হয়ে গেল। আচ্ছা, এগুলো প্যারাবোলা দৃশ্য এগুলো হচ্ছে। এখন বলটা যে বেগে গেছে ওই ব্যাগটা আদি বেগ হবে নিশ্চয়ই, ওই ব্যাগটা আদি বেগ হবে, আমরা এটা জানি। আদি বেগ আমরা 9-10 আদিকে ই দিয়ে লিখি, ই দিয়ে লিখি, রাইট? আর শেষ বিন্দু কি দিয়ে লিখি? ভি দিয়ে লিখি। এখন আমরা কি স্মার্ট হয়ে যাব? তো আমরা এই অধ্যায়ে এসে আমরা আদি বেগটাকে কি মানে দিব? একটু স্টাইল করে দেব, অ্যানসার মানে দেব। অ্যানসার মানে কি হয়ে যাবে? ভি নট হয়ে যাবে। স্টাইলিশ বুঝতে হবে, ঠিক আছে? তাহলে ইউটা কি হয়ে গেল? ভি নট হয়ে গেল। তাহলে ভি নট মানে কি? এটা কি হবে? ইউ যেটা আদি বেগ, ভি নট মানে কি? আদি বেগ। তাহলে ইউ না লিখে আমরা কি লিখবো এখানে? ভি নট লিখবো। আমরা এখন বড় হয়ে গেছি, আমাদের বড় মতো করে লিখতে হবে। ছোট বাচ্চারা কি লিখবে? ইউ লিখবে। আমরা কি লিখবো? ভি নট, ঠিক আছে? তাহলে বলটা ভি নট পেয়ে গেল। এখন এই যে ভি নট আর আনুভূমিক যে রেখা, আনুভূমিক দূরত্ব বা ভূমির যে মধ্যকার কোণ, এটা হচ্ছে কি? থিটা। মধ্যবর্তী কোণ কি? থিটা। অর্থাৎ তামিম ভাই কি করলো? আমাদের বলটাকে ভূমির সাথে থিটা কোণে উপর দিকে নিক্ষেপ করলো। তিনি চেয়েছিলেন যেন 6 হোক, কিন্তু বেচারা এখানে কি রাস্তায় কি হলো? ক্যাচার হয়ে গেল, ক্যাচার, ঠিক আছে? তো যাই হোক, এটা হলো আমাদের মধ্যবর্তী কোণ। এটা হচ্ছে আদি বেগের সাথে অর্থাৎ নিক্ষিপ্ত বেগের সাথে ভূমি মধ্যবর্তী কোণ থিটা। এখন এই যে মধ্যে মান তো সেই এই করে এটা পিক পয়েন্ট আসবে। পিক পয়েন্ট মানে কি? সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাবে। বলে সর্বোচ্চ উচ্চতা হলো আমাদের পি। এখন পি থেকে ভূমি একটা বিন্দু, তারপর পি, পি আর পি যদি আমরা যোগ করি আমরা একটা লেন্থ পাবো। এবং ওই লেন্থ হবে যেহেতু বলটা কি একটা পিক পয়েন্টে পৌঁছাবে, অর্থাৎ সর্বোচ্চ একটা বিন্দু থেকে পৌঁছাবে, তাই সর্বোচ্চ বিন্দু থেকে যে ভূমির দূরত্ব সেটা হবে কি? সর্বাধিক উচ্চতা। সর্বাধিক উচ্চতা h। এমনি যেমন এখান থেকে এখানে যে ল্যান্ডটা আছে, এখান থেকে এখানে যে উচ্চতা, এই জায়গায় বল থেকে যে উচ্চতা পাওয়া যাবে, ভূমি থেকে বলের যে উচ্চতা, এখানে আরো বেশি হবে। বিশ্বের ভূমি থেকে বলের উচ্চতা এখানে আরো বেশি হবে, এখানে আরো বেশি হবে। যত বল উপর দিক হবে তত ভূমির সাথে বলের কি হবে? ল্যান্ডটা বাড়তে থাকবে। তার মানে বলটার যে উচ্চতা বা h যত উপরে বাড়বে তত কি হবে? ভূমির সাথে বলটার যে উচ্চতা যত বাড়বে ভূমির সাথে তত কি বাড়বে? আমাদের উচ্চতাও তার উচ্চতা যা থাকবে তাও কি বাড়বে। এবং এক সময় একটা যখন পিক পয়েন্টে পৌঁছাবে, যে পিক পয়েন্টকে আমরা পি দিয়ে প্রকাশ করব। পিক পয়েন্ট থেকে ভূমির দূরত্ব কি হবে? নিশ্চয়ই সর্বোচ্চ উচ্চতা হবে, তার সবচেয়ে বেশি উচ্চতা হবে, যেটা সর্বাধিক উচ্চতা বলা হয়। তাহলে এটাকে কি বলা হয়? h কে বলা হয় সর্বাধিক উচ্চতা, ঠিক আছে? এখন আমরা যেটা লিখিত এখানে আমরা মাপটা থেকে বেসিকের একটু সংখ্যাগুলো দিও। তো দেখি যে গেল কিরকম বেগে গেল, ঠিক আছে? আর এটা মধ্যবর্তী কোণ কত? ভূমির সাথে মধ্যবর্তী কোণ কত অ্যাঙ্গেল করে গেল? 3 অ্যাঙ্গেল করে গেল, ঠিক আছে? এরপর বলটা যেতে পিক পয়েন্টে যখন পৌঁছালো, পিক পয়েন্টে গিয়ে বলের বেগ কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। কারণ আমরা জানি যে সর্বোচ্চ উচ্চতায় যে কোনো বস্তুর বেগ কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। সর্বোচ্চ উচ্চতায় যে কোনো বস্তুর বেগ কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। কারণ তখন সেখানে আর কি কাজ করবে না? ত্বরণ কাজ করবে না। এরপর যখন এই যে বলটা যত ভূমি থেকে এগিয়ে যাচ্ছে তত কি হবে? বলটার বেগ ধীরে ধীরে কমবে। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আমরা জানি যে কোনো বস্তু উপর থেকে নিচের দিকে পড়লে
গ্র্যাভিটি কাজ করবে, তাই না? তো গ্র্যাভিটি কি করে? গ্র্যাভিটি হচ্ছে এক প্রকার ত্বরণ, অর্থাৎ অভিকর্ষ বলের প্রভাবে যে ত্বরণ হয় এটাকে আমরা কি বলি? গ্র্যাভিটি বলি। ত্বরণ মানে কি? সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে আমরা কি করি? ত্বরণ করি। তার মানে বস্তুটা যখন পিক পয়েন্ট ক্রস করবে, পিক পয়েন্ট ক্রস করার পর বস্তুটার বেগ বাড়বে, কিন্তু কোন দিকে বাড়বে? নিচের দিকে বেগ বাড়বে, আর উপর দিকে যাবে না। ঠিক আছে? তাহলে এই জি এর মানটা কত আমরা পাই? 9.8 ms ইনভার্স 2। এটা হচ্ছে আইডিয়াল ভ্যালু। জি ইকুয়াল টু 9.8 ms ইনভার্স 2 পেলাম আমরা। তো তার মানে যে বস্তুটা যখনই কাট করে পড়তে থাকবে, যে উপর থেকে নিচের দিকে পড়তে থাকবে, তখন কি হবে? আলটিমেটলি বস্তুটার বেগ বাড়তে থাকবে। কিন্তু কোন দিকে বাড়বে? নিচের দিকে বাড়বে। কোন দিকে বাড়বে? নিচের দিকে বাড়বে। বুঝলাম? তো এই অধ্যায়টা পড়ার আগে আমাদের ভালো কথা আমি কমপ্লিট করতে ভুলে গেছি যে আমাদের ফ্যাক্টর সম্পর্কে একটু আইডিয়া থাকা দরকার, যে ফ্যাক্টরের উপাংশ জিনিসটা কি। আশা করি তোমরা হয়তো নেক্সট ক্লাস হয়তো ফ্যাক্টরের অধ্যায়টা শেষ করেছো। তো আমি সেটা তোমাদের জানিয়ে দিই, মোটামুটি তোমাদের আইডিয়া থাকতে পারে যে ফ্যাক্টরের উপাংশ জিনিসটা কি। তো ফ্যাক্টরের উপাংশের কথা যদি আমি বলি, তাহলে x অক্ষ বরাবর একটা y অক্ষ বরাবর যদি আমি একটা অভিলেখ নিই, তাহলে এখানে যে লব্ধি দাও তাহলে সেটা হলো আমাদের r। x অক্ষ বরাবর লব্ধি হচ্ছে e এবং y অক্ষ বরাবর লব্ধি হচ্ছে কি? q। এখন x অক্ষ বরাবর যে লব্ধি e এবং y অক্ষ বরাবর যে লব্ধি q, এই দুটো মিলে r লব্ধিটা x অক্ষ বরাবর যে ভেক্টর e এবং y অক্ষ বরাবর যে ভেক্টর q, এরা মিলে r লব্ধি বানাবে। অর্থাৎ r লব্ধি ইকুয়াল টু e ভেক্টর প্লাস q ভেক্টরের যোগফলে বা বিয়োগফলের সমান। আমরা যোগফল এবং ব্যাপার ম্যাটার। এবং তার মানে কি? এই দুটো হলো কি? r ভেক্টরের উপাংশ। অর্থাৎ এই দুটো মিলে যে ভেক্টরগুলো মিলে লব্ধি ভেক্টর সৃষ্টি করে তাদেরকে বলা হয় ভেক্টরের উপাংশ। অর্থাৎ r হলো এখানে লব্ধি এবং r এর উপাংশ হবে যথাক্রমে p এবং q। কেননা p এবং q আমাদের r লব্ধিটাকে ক্রিয়েট করছে। এটা আমরা ক্লিয়ার? এখন আরেকটা বিষয় আমরা এটা ক্লিয়ার করলাম। এখন x অক্ষ বরাবর যে বেগ কাজ করবে বা x অক্ষ বরাবর যে উপাংশ, এটা একটা ভ্যালু আছে, এই p এর একটা ভ্যালু আছে। এই p এর ভ্যালুটা কি হবে? r এর সাথে এই r এর টা আমরা স্কেলার মান পাবো। আমরা জানি স্কেলার ভেক্টরকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এইভাবে প্রকাশ করি। অর্থাৎ r এর দিক থাকবে না, r স্কেলার হয়ে যাবে। তার মানে কি? r এর সাথে আমরা x অক্ষ বরাবর কি কাজ করবে? আমরা বিগত ভেক্টর রাশিতে ভেক্টর যে অধ্যায় ছিল, ভেক্টর অধ্যায়ে আমরা কি জানতে পেরেছি যে আসলে তোমরা তো ভেক্টর অধ্যায়টা পড়েছো, আমি এটা ধরে দিলাম। তো আমরা ভেক্টর অধ্যায়ে পড়েছি কি? যে x অক্ষ বরাবর যে উপাংশ কাজ করবে সেই উপাংশের মান কি হবে? r cos θ। যদি a আমাদের θ হয়, যদি x ও y, x ও r এর যদি θ হয়, তাহলে x অক্ষ বরাবর যে উপাংশ কাজ করবে সেটা হলো r cos θ। এবং একইভাবে y অক্ষ বরাবর যে ভেক্টরটা কাজ করবে ওই ভেক্টরের উপাংশের মান হবে q r sin θ। অর্থাৎ x অক্ষ বরাবর cos θ কাজ করবে এবং y অক্ষ বরাবর sin θ কাজ করবে। ঠিক আছে? এখন আমরা দেখি যে v নট হলো কি আমাদের লব্ধি। v নট হলো আমাদের লব্ধি, অর্থাৎ কামিং বা তার শরীরে যতগুলো বল দিয়েছে তার x অক্ষ এবং তার যতগুলো x অক্ষ, এবং এটা আমরা জানি যে এটা x অক্ষ, এই বরাবর কি কাজ করছে? x অক্ষ এবং এই বরাবর কি কাজ করছে? আমাদের y অক্ষ। ঠিক আছে? তাহলে এই দুটোর যে লব্ধি সেটা হলো কি? v। এই দুটোর লব্ধি হলো v। একটু ক্লিয়ার? তার মানে x অক্ষ বরাবর আমাদের উপাংশ কি হবে? v নট cos θ। ঠিক না? কেননা এই বরাবর যদি আমরা বলি যে r লব্ধি এবং e লব্ধি q লব্ধি, q ভেক্টর তাদের লব্ধি কত হলো? r এর সাথে এই cos θ যোগ আছে। x অক্ষ বরাবর cos θ, y অক্ষ বরাবর sin θ। ঠিক আছে? ঠিক একইভাবে আমরা কি পাই? x অক্ষ বরাবর লব্ধি cos θ, লব্ধি মানে কি? r এর মানটা লব্ধি cos θ, এবং y অক্ষ বরাবর আমরা কি পাই? y অক্ষ বরাবর আমরা পাই লব্ধি sin θ। লব্ধি লব্ধি sin θ। x অক্ষ বরাবর
cos থিটা y এর খবর হলো sin থিটা লব্ধি সব জায়গায় থাকবে তার মানে লব্ধি কি করে কি এই আদিবেক্তি হলো এখানে লব্ধি হ্যাঁ তাহলে আমরা এখন শেষ একটু আমরা কি জানতে পারবো মানে এখানে v নট মানে হচ্ছে কি আমাদের আদিবেক্তি অর্থাৎ u আমরা এখানে কি দিয়ে প্রকাশ করব v নট দিয়ে প্রকাশ করব এবং থিটা হলো কি এখানে আমাদের যে আমাদের v তাই এইভাবে যখন গেলে সংখ্যা থাকলো তাহলে ফলে আদিবেগ এর সাথে যে ভূমির যে উৎপন্ন কোণ আদিবেগটা যাই বল লব্ধি বল এটার সাথে উৎপন্ন কোণ কত থিটা তার মানে কি ভূমির সাথে উৎপন্ন কোণ কি ভূমির সাথে উৎপন্ন কোণ আমাদের থিটা ভূমির সাথে উৎপন্ন কোণ কি হবে থিটা হবে ঠিক আছে এরপর কি পাই h ক্যাপিটাল লেটার h মানে কি যেটা আমরা বলছিলাম যে বলটা যেতে একটা পিক পয়েন্টে পৌঁছবে পিক পয়েন্ট থেকে যদি আমরা ভূমির উপর একটা রেখা টানি সেটা হবে কি সর্বোচ্চ উচ্চতা অর্থাৎ সর্বাধিক উচ্চতা মানে সবচেয়ে বড় ঠিক আছে যে পিক পয়েন্টে আমরা কি পেলাম সর্বোচ্চ উচ্চতা পেলাম এরপর রেখাটা কিন্তু ক্রমান্বয়ে কি হচ্ছে হ্রাস পাচ্ছে কেন হ্রাস পাচ্ছে কি বলতো তোমরা ব্যাগ ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে কেন সরি ব্যাগ ক্রমান্বয়ে নিচের দিকে ব্যাগ কেন বৃদ্ধি পাচ্ছে দেখি পড়ো ব্যাগ নিচের দিকে বৃদ্ধি পাচ্ছে কারণ গ্র্যাভিটি কাজ করছে গ্র্যাভিটি মানে কি অভিকর্ষণ বলের ফলে যে কাজটা হয় যে ত্বরণটা হয় ঠিক আছে তাহলে আমরা h পেয়ে গেলাম তাহলে আমরা x অক্ষ বরাবর লব্ধি কি পাই x অক্ষ বরাবর যে লব্ধিটাকে আমরা কি নাম দিলাম vx অর্থাৎ x অক্ষ বরাবর লব্ধি মানে কি x অক্ষ বরাবর ব্যাগটা তো vx আমরা কত পাই v নট cos থিটা এখন কমনটা হলো v নট vy অর্থাৎ y অক্ষ বরাবর ব্যাগটা কি হবে y অক্ষ বরাবর sin থিটা x অক্ষ বরাবর যদি cos থিটা হয় y অক্ষ বরাবর কি হবে sin থিটা হবে তার মানে v of x v নট cos থিটা এবং v of y কিন্তু v নট sin থিটা আমরা পেয়ে গেলাম আর এখানে যে লব্ধিটাকে আমরা পাবো আমরা তো বিগত ভিডিওতে পড়ে আসছি যে লব্ধি সমান লব্ধি আর ইকুয়াল টু কি পাই আমাদের লব্ধি আর ইকুয়াল টু √x √e স্কয়ার প্লাস u স্কয়ার যেখানে p হলো প্রথম অংশ এবং q হলো দ্বিতীয় অংশ অর্থাৎ দ্বিতীয় ভেক্টরের মান একইভাবে আমরা বলতে পারি যে v নট v অথবা v নট of vx is equal to √ex স্কয়ার প্লাস ey স্কয়ার তার মানে কি যদি কোনো বস্তু x অক্ষ বরাবর ব্যাগ v নট cos থিটা y অক্ষ বরাবর ব্যাগ v নট sin থিটা হয় তাহলে বস্তু যে ব্যাগ পাবো যে সবগুলোকে নিয়ে মিলিয়ে যে ব্যাগ পাবো সেই ব্যাগটা হবে v is equal to vx স্কয়ার প্লাস ey স্কয়ার vx স্কয়ার প্লাস ey স্কয়ার ওকে না তো এরপর আমরা যদি বলি যে এখানে vy বরাবর কিন্তু মজার বিষয় vy বরাবর কিন্তু একটা গ্র্যাভিটি কাজ করছে কিন্তু vx বরাবর গ্র্যাভিটি কাজ করছে না কেননা আমরা জানি যে ভূমির সাথে সংলগ্ন অবস্থায় বস্তুর উপর কোনো প্রকার গ্র্যাভিটি কাজ করে না গ্র্যাভিটির মান 0 হয় আমাদের এখানে কিন্তু অবশ্যই গ্র্যাভিটি কথা মাথায় রাখতে হবে কেননা সব জায়গায় কিন্তু আমাদের প্রাথমিক জীবনে গ্র্যাভিটির একটা প্রভাব আছে যেমন যে কোনো কলম নিচের দিকে পড়া আমরা মাটিতে আটকে আছে কেন আটকে আছে এই গ্র্যাভিটির কারণে আমরা গ্র্যাভিটির সাথে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে এখন vx অর্থাৎ x অক্ষ যে বেগ x অক্ষ বেগের মধ্যে আমাদের গ্র্যাভিটি প্রভাব থাকবে তবে মজার বিষয় হলো কি এখানে গ্র্যাভিটি 0 হবে গ্র্যাভিটি কোন দিকে কাজ করে উপর দিকে নিচের দিকে কাজ করে গ্র্যাভিটি উপর দিকে কাজ করলে আমাদের মাথায় রাখবো উপর দিকে কাজ করলে কি হবে ধনাত্মক মান প্লাস এবং নিচের দিকে কাজ করলে কি হবে ঋণাত্মক মান বুঝলাম এখন দেখি এই যে v cos থিটা এই ব্যাগটার সাথে গ্র্যাভিটি কোন দিকে কাজ করছে নিচের দিকে কাজ করছে রাইট গ্র্যাভিটি নিচের দিকে কাজ করে তাহলে আমরা জানি v equal to u plus at আবার গ্র্যাভিটি সূত্রের মধ্যে v equal to u minus gt কেন পারে যদি মাইনাস gt তখনই হবে যখন গ্র্যাভিটি বিপরীতে কোনো
বল বা ব্যাগ কাজ করবে। এখন ভি cos থিটা কিন্তু কি গ্র্যাভিটির বিপরীতে কাজ করছে, তাই ভি cos থিটা মাইনাস জিটি হলো ইউ ভি ইউ মাইনাস জিটি। এখন জি এর মান যদি 0, তাহলে 0 ইনটু টি হয়ে যাবে আলটিমেটলি আনসারটা কি হবে 0 ইনটু টি, আলটিমেটলি আনসার হয়ে যাবে 0। 0 যদি আছে তাহলে কি প্রয়োজন নেই, তার মানে ভি ইনটু টি ভি cos থিটা। আবার ভি ওয়াই কথা যদি আমরা আসি তাহলে ভি নট sin থিটা মাইনাস টি হচ্ছে জিটি হচ্ছে। এক্ষেত্রে কিন্তু জি এর একটা ফিক্স মান থাকবে, জি এর মান 0 হবে না, কারণ যেহেতু কোনো বস্তু প্রতিক্রিয়া হচ্ছে তার মানে এর উপরে একটা বিপরীত কাজ করবে, গ্র্যাভিটি কাজ করবে, যদি ভূমির সাথে সংলগ্ন নয় বা এর মানটা, তাই এই জি এর মান নির্দিষ্ট থাকবে। এবং এই জি এর মান কত আমরা জানি 9.83। এই ক্ষেত্রে নাই কেন, কারণ x অক্ষ বরাবর জি এর মান 0, কারণ পেয়ে গেলাম আমরা v sin থিটা মাইনাস d থিটা। মানে y অক্ষ বরাবর যে উপাংশে কাজ করবে সেটার মান বা y অক্ষ বরাবর যে ব্যাক হবে তা হলো y অক্ষের উপাংশ মাইনাস dt, এবং x অক্ষ বরাবর যে ব্যাকটা হবে সেটা হচ্ছে v নট cos থিটা। পেয়ে গেলাম আমরা। এরপর আমরা আসি আমাদের তোমাদের ক্লাস কেমন লাগছে এটা শুনে? আমাদের সূত্র আমরা কি শিখলাম এটা আমরা লিখি, আমরা কি শিখলাম এটা আমরা লিখে রাখি, এই নামগুলো দরকার নেই, তোমরা জেনে গেলে আমরা চলে যাব। তো আমরা ব্যাক কি পেলাম ভি, যে মোট নিবেগ পাবো ওই নিবেগটা কত হবে, অর্থাৎ কোন একটা বস্তু গেল ওই ব্যাগটা x অক্ষ y অক্ষের সাথে যে ব্যাগ সৃষ্টি করবে, যে উপাংশ সৃষ্টি করবে তার মাধ্যমে যে ব্যাগ সেটা এর মান হলো v ইনটু v x স্কয়ার প্লাস vy স্কয়ার রুট ওভার vx স্কয়ার প্লাস vy স্কয়ার। এবং দ্বিতীয় যে ফর্মুলা শিখলাম তা হলো যে v অফ x এর যে মান সেটা কি v নট cos থিটা, এখানে g থাকবে না, g এর মান 0, vy ইকুয়াল টু v নট sin থিটা মাইনাস জি টি। এখানে জি এর মান থাকবে কারণ y এর মান কিন্তু জি এর মান ফিক্স থাকে, এটা কখনো 0 হয়ে যায় না, জি এর মান y এর মান মিনিমাম থাকে। এবং x অক্ষ বরাবর y জি এর মান কি হয়ে যাবে 0 হয়ে যাবে, কারণ সমতল অবস্থায় আমরা জানি সমতল অবস্থায় বস্তুর উপর কোনো রকম গ্র্যাভিটি কাজ করে না, কারণ গ্র্যাভিটি মান 0। এটা কোন থিওরি বলছি, কারণ পৃথিবীর কেন্দ্রে আমরা জানি পৃথিবীর কেন্দ্রের বাইরে বস্তুর উপর গ্র্যাভিটি কাজ করে, যতই আমরা কেন্দ্রের দিকে এগিয়ে আসি তত কি হয় গ্র্যাভিটির মান 0 হয়ে যায়, তাই এই হিসাবে আমরা 0 ধরে নিচ্ছি। আমরা কি শিখলাম, v এর মান শিখলাম, v অফ x এর মান শিখলাম, v অফ y এর মান শিখলাম। v অফ x মানে কি, v অফ x এর মানে হলো x অক্ষ বরাবর বস্তু বেগ, আর v অফ y হলো y অক্ষ বরাবর বস্তু বেগ। এখন আমরা একটা ম্যাথ সলভ করব, তাহলে ম্যাথ সলভ করলে আমাদের সূত্রটা মুখস্থ হয়ে যাবে, প্র্যাকটিস হয়ে যাবে। আমরা কোনো সূত্র মুখস্থ করতে যাব না, সূত্র মুখস্থ কেউ করতে পারবে, করতে পারলে কি হবে, সে হয়তো 8টা 10টা সূত্রের মধ্যে সে 6টা সূত্র শিখলো, 4টা তার মুখস্থ থাকবে, তার চেয়ে বরং ভালো যে আমরা প্র্যাকটিস করতে করতে সূত্রটাকে মুখস্থ করতে পারবো। সূত্র মুখস্থ করে বলবো না, সূত্র রিভাইজ করতে পারবো। আমরা প্র্যাকটিস যদি করি অটোমেটিক্যালি সূত্র আমাদের মাথায় ঢুকে যাবে, তাই আমরা একটা অঙ্ক প্র্যাকটিস করবো, দেন আমরা আজকে আমাদের ক্লাস এন্ডিং করব। তো মনে করি এখন একটা বস্তু নিক্ষেপ করা হলো, এই নিক্ষেপের সময় যে ব্যাগটা, ওই ব্যাগটা হলো 20 ms ইনভার্স 1, এবং ওই বস্তুটাকে আমরা 35 ডিগ্রি অ্যাঙ্গেলে নিক্ষেপ করলাম। নিক্ষেপ করার পর ওই বস্তুটা নির্দিষ্ট সময় কি বিন্দু 3 সেকেন্ড পরে মাটিতে পড়ে গেল। এখন মাটিতে পড়লে আমরা বের করতে 3 সেকেন্ড পর, এভাবে চললাম না, 3 সেকেন্ড পর যে নিক্ষিপ্ত বস্তু, এটাকে বলতে নিক্ষিপ্ত বস্তু, আমি নিক্ষেপ করলাম, এভাবে নিক্ষেপ করলাম, তো 3 সেকেন্ড পর নিক্ষিপ্ত বস্তু ব্যাগ কত, ব্যাগ কত, ব্যাগের একক কি ms ইনভার্স 1। যখন দেখবো কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে, আমরা অবশ্যই এটাকে কিসে আনবো, ms ইনভার্স 1 এককে আনবো। কেন, কারণ কিলোমিটার পার আওয়ার হলো m একক, বাট ms ইনভার্স 1 হলো s একক।
আমরা জানি যে কোনো ফিজিক্সের যে কোনো ফর্মুলা যখন আমরা মান বের করার পর সবগুলো এককে 80% ক্ষেত্রে অ্যারাউন্ড আমরা এসআই তে কনভার্ট করি। তো দেখো এটা হলো 3 সেকেন্ড বস্তুর ব্যাগ। আমরা এই অঙ্কটা করার পর আমাদের আজকে ক্লাস শেষ করব। তো দেখো এখানে কি বলছে 3 সেকেন্ড পর নিক্ষিপ্ত বস্তুর ব্যাগ কত, ব্যাগ কত। তাহলে এখন দেখি এই বস্তুটা 20 এম ফর্ম থেকে গিয়ে আমাদের দিকে কোণে ভূমিষ্ঠে পতিত হয়। তাহলে সেটা a পয়েন্ট এটা b পয়েন্ট, অর্থাৎ বস্তুটা a পয়েন্টে নিক্ষেপ করা হলে 20 এম প্লাস 1 বেগে এত কোণে সে b পয়েন্টে পড়ে। এখন 3 সেকেন্ড পর নিক্ষিপ্ত বস্তুর ব্যাগ কত হবে, এটা বের করার আগে আমরা সূত্রটার কথা মাথায় রাখি যে আমরা জানি সূত্র হচ্ছে কি v আমরা যে পেলাম যে নিক্ষিপ্ত বস্তুর ব্যাগ বলতে কি, আমরা নিক্ষিপ্ত বস্তুর ব্যাগ বলতে বোঝাচ্ছি নিট ব্যাগটা, অর্থাৎ মোট সবগুলো মিলিয়ে আমরা যে লব্ধি বেগ পাচ্ছি কিন্তু ব্যাগটা হচ্ছে কি নিক্ষিপ্ত বস্তুর ব্যাগ। মানে লব্ধি বেগটা v কিন্তু কি হবে vx স্কয়ার প্লাস vy স্কয়ার, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি কি রাখছি, আমরা v এর মান বের করার আগে আমাদের কিসের মান জানা লাগছে, vx এর মান vy এর মান জানা লাগছে। তার মানে আগে আমাদের এই দুটো মান আলাদা করে বের করতে হবে। তাহলে আমরা ওটা বলতেই বলি, তোমরা কষ্ট করে দেখো। এই অঙ্কটা আমরা বলতে দিচ্ছি। তাহলে এখানে কি দেওয়া আছে, এখানে এখানে আদিবেগ কত ছিল, অর্থাৎ নির্মিত বস্তুর বেগটা পূর্ব কত ছিল v নট ইকুয়াল টু 20 ms ইনভার্স 1, এটা হলো আদিবেগ। এরপর আমরা মধ্যবর্তী কোণ কত পাই, ভূমির সাথে উৎপন্ন কোণ, ভূমির সাথে উৎপন্ন কোণ এটা ইকুয়াল টু 45 ডিগ্রি। তাইলে আমরা জানি সূত্র অনুসারে যে v ইকুয়াল টু √vx স্কয়ার প্লাস vy স্কয়ার। তাহলে ed মান জানা আছে আমাদের, vx এর মান জানা আছে, সুতরাং v x অক্ষ বরাবর সময়টা আমরা দেখি নি, সময় কি, সময় t ইকুয়াল টু কি 3 সেকেন্ড পর, মানে যে সময়ের মান 3 সেকেন্ড। ঠিক না, আমরা একটু প্রশ্নের খাতায় তুলে নিই 3 সেকেন্ড পর নিক্ষিপ্ত বস্তুর বেগ এত, বেগ হিসেবে কিন্তু সমান না। তো সময় মান পেলাম 3 সেকেন্ড। এখন আমরা কি বের করব, vx এর মান তারপর vy এর মান বের করব। আমরা এখানে আমাদের মান জানা না থাকলে আমরা এটা কিন্তু বের করব। vx এর মান কত পাই, আমরা জানি vx এর মান সূত্র অনুসারে কি v নট cos থিটা, কারণ x এর সাথে কি x অক্ষ যেখানে সেখানে cos আসবে, x অক্ষ যেখানে x এর সাথে cos থিটা, y এর সাথে sin থিটা আসলো, এখানে গ্রেভিটি কাজ করবে। তাহলে আমরা জানি vx ইকুয়াল টু কি v নট cos থিটা, vx ইকুয়াল টু কি vx ইকুয়াল টু v নট cos থিটা। এখন v নট এর মান কত পাই 20 cos থিটা, থিটার মান কত পাই 45 ডিগ্রি। সিম্পল ইজ দ্যাট 20 ইনটু cos 45 ডিগ্রি মানটা কত যায় 1/√2। obviously যেহেতু cos is 45 ডিগ্রি ইনটু 1/√2, আমরা যে লিখতে পারবো নাও লিখতে পারবো, এটা কি বেস করে তোমরা যা লিখতে পারবো মনে দিচ্ছি। তো পেলাম আমরা কি পেলাম 20/√2। তো 20/√2 এর মান আমরা কি পাই, তোমরা দাও 20/√2, এটা এক ডিগ্রি হবে m সিম্পল 1 কত পাই 14.142, 14.142 m ইকুয়াল 1। তো vx এর মান আমরা পেয়ে গেলাম। এখন আমাদের কিসের মান লাগবে, vy এর মান জানা লাগবে। vy এর মান কত পাই, vy এর মান আমরা পাই v নট sin থিটা মাইনাস gt।
এখন ভি নট সাইন থিটা, এখানে ভি নট এর মান হচ্ছে 20। এখন টি এর মান কিন্তু আমাদের জানা লাগবে, টি এর মান তো অলরেডি দেওয়া আছে 3 সেকেন্ড। কিন্তু বিষয় কি আমরা জানি ভি ওয়াই অর্থাৎ ওয়াই এর বরাবর ব্যাক ভি নট সাইন থিটা মাইনাস জিটি, এটাতে ডেরিভেটিভ থাকবে। সো ভি নট সাইন থিটা মান কত 45 ডিগ্রি মাইনাস জি এর মান কত আমরা জানি, আমাদের সেই ছোটবেলা থেকে পড়েছি 7 8 9 10 এবং 11 এ প্রায় 5 বছরের বলা হচ্ছে। তো যদি এটা নতুন জি এর মান কিন্তু আমরা সবসময় মাথায় রাখতে পারি, এমনি আমাদের মনে থাকার কথা যে জি এর মান হচ্ছে 9.8 আর টি এর মান কত দেওয়া আছে এই সেকেন্ড। আমরা কি অনলাইন টাইম করে কিন্তু আমরা বলি 1 কত আছে একটু দেখে নিন। কত আছে বাই 2 দেন এর মাত্রা কত আসছে আমাদের -15.25 8 m + 1 সুতরাং -15. আপনার ভেঙে যাচ্ছে 8 m + 1 যাও -15.258 m + 1। এখন প্রশ্ন হচ্ছে ওরে বাপ এখানে মাইনাস কেন আছে? আমি কি বলছিলাম আগে যে কোনো কিছু উপর দিকে কাজ করলে প্লাস নিচের দিকে কাজ করলে মাইনাস, পাশাপাশি একটা বিপরীত হলে একটা যদি বিপরীত হয় তাহলে মাইনাস হবে। এখন দেখি বল যে ভি ওয়াই বরাবর ব্যাক, আমি যে কোনো বস্তুকে উপর দিকে ছুঁড়ে মারি কিন্তু লাস্টে দিয়ে একই পয়েন্টে এটা কিন্তু আমাদের নিচের দিকে পড়ছে, নিচের দিকে পড়া মানে কি মাইনাস, নিচের দিকে পড়া মানে কি মাইনাস। তো যাও আমরা ভি এর মান পেয়ে গেলাম, ভি ওয়াই মান পেয়ে গেলাম, ভি এক্স এর মান পেয়ে গেলাম, ভি ওয়াই এর মান পেয়ে গেলাম। এখন আমরা সূত্রের মধ্যে এই মান বসিয়ে দেব। মাইনাস আছে বলে না দেখো আমরা জানি মাইনাস কে স্কয়ার যদি আমরা করি কি হবে মাইনাস ইনটু মাইনাস ইনটু প্লাস, তাহলে প্যারা নাই মাইনাস আছে তো প্লাস আছে কি এরকম ম্যাটার না, স্কয়ার করলে আলটিমেটলি কি হয়ে যাবে মানটা প্লাস হয়ে যাবে। আমরা জানি যে কোনো কিছুকে যে কোনো ঋণাত্মক সংখ্যাকে বর্গমূল করলে এটা অসংজ্ঞায়িত আছে, এটা কি আছে অসংজ্ঞায়িত আছে, অসংজ্ঞায়িত আছে আছে অর্থাৎ জটিল সংখ্যা চলে আসবে। তার মানে আমরা এত সংখ্যাকে কখনো কি করতে পারি না, বড় করতে পারি না। কিন্তু যখন আমরা এটাকে স্কয়ার করেছি তখন সেটা কি হয়েছে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, তাকে ভাঙতে হচ্ছে, তাকে নিশ্চয়ই রুট আছে। তো ভি অফ এক্স এর মান আমরা দেখছি কত পেলাম 14.142 ইংলিশে 14.142 হোল স্কয়ার প্লাস ভি অফ ওয়াই এর মান কত হবে মাইনাস 15.258 হোল স্কয়ার। তো এখানে আমাদের মান কত আছে, এটা হলো আমাদের ফাইনাল আনসার। আমাদের কত আছে দেখো, আমার আসছে 20.804 20.804, এটা হলো আমাদের ফাইনাল আনসার। আমরা কি বুঝলাম 3 সেকেন্ড পর লিখিত বস্তু, সুতরাং 3 সেকেন্ড পর লিখিত বস্তু দেখ ভি ইকুয়াল কত পাই 20.804 mx - 1। আমরা যদি আসাটাকে বক্স করে দিই একটা লাভ যে নিচেরা কিন্তু সবসময় কি করে খাতা কাটার সময় যে প্রচুর পরিমাণে খাতা কাটবে, তো দিয়ে ট্রাই করবে যেন আনসারটা খোঁজার যে ট্রাই করবে। তো আনসার পেয়ে গেলে তাহলে কি করবে টিক মার্ক দিয়ে চলে যাবে। তো যদি চাও তাহলে সময় বাঁচাও, টিচারে যত দ্রুত তোমার খাতা কাটতে হবে তত ভালো নাম্বার পাবে। সামনে এই ব্যাটিং আমি বক্স করে দিই, আমি যে আনসারটা পেলাম যদি আমি বক্স করে দিই তাহলে টিচারের কি হয় আনসারটা করতে সুবিধা হয়। দেখতে টিচার দ্রুত তোমার খাতা দেখতে তার কখনো কোনো যদি তোমার এখানে ম্যাথমেটিক তাহলে ভুল হয়ে যায় তাহলে টিচারে কিন্তু তারপরে মধ্যে তোমার এখানে মার্ক দিয়ে চলে যাবে। তো এটা একটা বড় জিনিস। ক্লাসকে মতো আমরা ক্লাস শেষ করছি এবং
তোমরা যদি হিসাবে ভুল থাকে হিসাবে ভুল হয়ে থাকে তো আমাদের আমার ক্লাস কেমন লাগছে এটা তোমরা কমেন্টে জানাও। আর যদি কোনো প্রকার ত্রুটি থাকে এটা তোমরা সবাই কমেন্টে জানাও, কারণ তোমাদের তোমরা যদি যত আমার ভিডিও করবে তত আমি আমার পড়ানোর যে সিস্টেমটা আমি তত ডেভেলপ করতে পারবো। মানুষ তো একদিনে তাই করতে পারবে না, হয়তো আজকে শুরু করবেন এবং ধীরে ধীরে ভুল করতে করতে শিখতে শিখতে এক সময় হয়তো তোমাদের সেই পড়াগুলি আরো সহজ এবং সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে। সবাই আমাকে দোয়া করুন। সবাইকে নমস্কার।